ডব্লিউ.বি. ইয়েটসের সেইলিং টু বিজেন্টিয়াম কিন্তু শুধু একটা কবিতা না, এটা আসলে বার্ধক্য, শিল্প আর অমরত্ব নিয়ে এক গভীর পুত্রসৃষ্টি, এক জার্নি। আজ আমরা একসাথে ডুব দেব সেই যাত্রায়, যেখানে একজন কবি তার জরাজীর্ণ শরীরকে পেছনে ফেলে এক শাশ্বত শিল্পলোকে পাড়ি জমান। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। ভাবুন একবার, কবিতার শুরুটাই হচ্ছে এমন একটা লাইন দিয়ে যেটা পড়লেই মনে একটা ধাক্কা লাগে। প্রথম কথাতেই কবি পরিষ্কার করে দিচ্ছেন যে তিনি যে জগতে আছেন সেখানে তার কোনো জায়গা নেই। এই একটা লাইনই আসলে সংঘাত আর বিচ্ছিন্নতার একটা বিশাল ক্যানভাস তৈরি করে দেয়। তো এই অসাধারণ কবিতার গভীরে ঢোকার আগে চলুন একটু এর পেছনের গল্পটা জেনে নিই। এটা লিখেছেন নোবেল জয়ী কবি ডব্লিউ.বি. ইয়েটস তার জীবনের প্রায় শেষের দিকে, যখন তিনি নিজের বার্ধক্য, শারীরিক অক্ষমতা এসব নিয়ে গভীরভাবে ভাবছেন। ঠিক তখনই জন্ম নেয় এই কালজয়ী কবিতাটি। তাহলে প্রশ্ন হল, কেন এই দেশটা বুড়োদের জন্য নয়? কারণটা খুব পরিষ্কার। কবি দেখছেন তার চারপাশের এই প্রাকৃতিক জগৎটা শুধুই জীবন আর যৌবনের ইন্দ্রিয়লোলুপ সঙ্গীতে মত্ত। সেখানে বার্ধক্যের মতো বিষণ্ণতার কোনো স্থান নেই। কবি যেন আমাদের চোখের সামনে একটা ছবি তুলে ধরছেন। প্রথম স্তবকেই আমরা দেখতে পাই এক জীবন্ত, প্রাণচঞ্চল পৃথিবীর ছবি, যেখানে মাছ, পাখি, প্রেমিক প্রেমিকারা সবাই যেন জন্ম, জীবন আর মৃত্যুর এক প্রাকৃতিক চক্রের মধ্যে আটকে আছে। তাদের কাছে যা কিছু জন্মায়, বাঁচে আর মারা যায় সেটাই সব। এই তুলনাটা একবার দেখুন, কি দারুণভাবে তুলে ধরা হয়েছে। একদিকে তরুণরা, যারা শারীরিক আনন্দে জীবনের কোলাহলে ডুবে আছে, আর অন্যদিকে বৃদ্ধ বক্তা, যিনি একদম একা, অবহেলিত। মানে একদিকে জীবনের জয়গান আর অন্যদিকে একাকিত্বের হাহাকার। তরুণরা ক্ষণস্থায়ী জীবনকে উদযাপন করছে, আর বৃদ্ধ ভাবছেন অমর জ্ঞানের কথা। কি অসাধারণ কিন্তু নির্মম একটা উপমা, তাই না? বার্ধক্যের শারীরিক ক্ষয়কে বোঝানোর জন্য এর থেকে শক্তিশালী ছবি হয়তো আর হয় না। কবি নিজেকে একটা মূল্যহীন, ছেঁড়া কোটের সাথে তুলনা করে নিজের অসহায়ত্বকেই যেন ফুটিয়ে তুলেছেন। তো এই সমস্যার সমাধানটা কি? কবি তো আর এই জগতে বসে থাকবেন না, তাই না? তিনি একটা রাস্তা বের করেন। তিনি সিদ্ধান্ত নেন এই জাগতিক জগৎ থেকে তিনি পালাবেন। শুরু হয় তার এক আধ্যাত্মিক যাত্রার প্রস্তুতি। চলুন দেখি তিনি কোথায় যেতে চাইছেন। এই কবিতার একেবারে কেন্দ্রে আছে এই বাইজেন্টিয়াম। তবে হ্যাঁ, এটা কিন্তু আক্ষরিক অর্থে কোনো শহর না, এটা একটা প্রতীক। ইয়েটসের কাছে বাইজেন্টিয়াম হল শিল্পের এক পবিত্র চিরন্তন জগৎ, যেখানে আত্মার কোনো বিনাশ নেই, যেখানে শিল্পই অমরত্ব দেয়। কবির এই আধ্যাত্মিক যাত্রাটাকে যদি আমরা সহজ করে ভাবি, তাহলে কয়েকটা ধাপ দেখতে পাই। প্রথমে তিনি নিজের শারীরিক অক্ষমতাকে মেনে নিচ্ছেন। তারপর তিনি আত্মাকে জাগিয়ে তুলছেন। এরপর তিনি এই মরণশীল জগৎ ছেড়ে যাত্রা শুরু করছেন এবং অবশেষে তার স্বপ্নের গন্তব্য বাইজেন্টিয়ামে পৌঁছাচ্ছেন। আর এখন আমরা পৌঁছে গেছি যাত্রার সেই মাহেন্দ্রক্ষণে। কবি বাইজেন্টিয়ামে এসে পৌঁছেছেন। এখন শুরু হবে তার রূপান্তরের পালা, আর তার জন্য তিনি করছেন এক আকুল প্রার্থনা। কবি এখানে কাদের কাছে প্রার্থনা করছেন? তিনি সাহায্য চাইছেন বাইজেন্টিয়ামের সে জ্ঞানী, পবিত্র ঋষিদের কাছে। তিনি চান এই পবিত্র আত্মারা যেন তার আত্মার গুরু হয়ে ওঠেন, তাকে পথ দেখান আর তার আত্মাকে শুদ্ধ করে নতুন জন্ম দেন। এই কথাগুলোর মধ্যে কবির যে আকুতি, যে যন্ত্রণা, তা একদম স্পষ্ট। তিনি এই মরণশীল দেহের কামনা বাসনা থেকে মুক্তি পেতে চাইছেন। তার হৃদয়টা যেন এই নশ্বর শরীরের খাঁচায় বন্দী হয়ে অসুস্থ হয়ে পড়েছে। তিনি এই বন্ধন থেকে চিরমুক্তি চান। আর এটাই হলো কবির শেষ এবং আসল চাওয়া। তিনি আর প্রকৃতির কোনো অংশ হয়ে থাকতে চান না। তিনি চান তাকে যেন এক অমর শিল্পকর্মে পরিণত করা হয়, চিরন্তন শিল্পের জগতে তাকে যেন ঠাঁই দেওয়া হয়। তো তিনি ঠিক কী হতে চান? শুধু অমর হলেই চলবে? না, কবির ইচ্ছাটা আরও অনেক নির্দিষ্ট, অনেক শৈল্পিক। এই শেষ ধাপে আমরা সেটাই দেখতে পাব। এখানে কবির সিদ্ধান্ত একদম চূড়ান্ত। মানে দেখুন, তিনি প্রকৃতির সাথে, এই জন্ম-মৃত্যুর চক্রের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিচ্ছেন। তিনি আর কখনোই কোনো প্রাকৃতিক নশ্বর রূপে ফিরে আসতে চান না। এই তুলনাটা কবিতার পুরো সারটা তুলে ধরে। একদিকে আছে প্রাকৃতিক শরীর, যার সীমাবদ্ধতা আছে, যা সময়ের সাথে সাথে ক্ষয় হয়ে যায়, আর অন্যদিকে আছে শিল্পকর্ম, যা চিরন্তন, যা অমর। কবি এই দ্বিতীয় চিরস্থায়ী পথটি বেছে নিচ্ছেন। আর এই সোনার পাখি, এটাই কবির স্বপ্নের চূড়ান্ত রূপ। এটা শুধু অমরত্ব না, এটা নিখুঁত শৈল্পিক সৌন্দর্যেরও প্রতীক। এই পাখি গ্রিক স্বর্ণকারদের হাতে তৈরি, প্রকৃতির নিয়মের বাইরে। এর কোনো বয়স নেই, কোনো মৃত্যু নেই, আর এটি বাইজেন্টিয়ামের জন্য চিরকাল গান গেয়ে যাবে।
তো এতক্ষণের আলোচনা থেকে আমরা এই অসাধারণ কবিতাটার মূল বার্তাটা নিশ্চয়ই ধরতে পেরেছি। পুরো কবিতাটা থেকে আসলে কি পেলাম আমরা, এর আসল নির্যাসটা কি, চলুন একবার দেখে নিই। পুরো কবিতার জটিল ভাবনাগুলোকে যদি আমরা সহজ করে বলি, তাহলে 3টি মূল বিষয় উঠে আসে। প্রথমত, বার্ধক্য আর যৌবনের সেই চিরন্তন দ্বন্দ্ব। দ্বিতীয়ত, প্রকৃতির ক্ষয়কে এড়িয়ে শিল্পের মধ্যে চিরস্থায়ী আশ্রয় খোঁজা। আর সবশেষে, অমরত্বের জন্য এক গভীর আকাঙ্ক্ষা, তবে প্রাণী হিসেবে নয়, এক শিল্পকর্ম হিসেবে। আজকের আলোচনা শেষ করার আগে আসুন এক ঝলকে দেখে নিই এই কবিতার কিছু দারুণ প্রতীক, আর সেগুলোর মানে কি দাঁড়ায়। বৃদ্ধ মানুষ থেকে শুরু করে সোনার পাখি পর্যন্ত প্রত্যেকটা প্রতীকই কবির এই আধ্যাত্মিক যাত্রাকে এক অন্য মাত্রা দিয়েছে। এই অসাধারণ কবিতাটা আমাদের অনেক কিছু ভাবায়, তবে সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। কবির মতো যদি প্রকৃতির চক্র ছেড়ে এক অমর শিল্পকর্মে রূপান্তরিত হওয়ার সুযোগ পাওয়া যেত, তাহলে কোন রূপটি বেছে নেওয়া হতো? ভেবে দেখার মতো একটা প্রশ্ন, তাই না?